আমরা আজকে চ্যাপ্টারটি যদি পড়ি, মাত্র 25 থেকে 30 মিনিট ক্লাস যদি করি, সুশাসনের ধারণা বর্ণনা করতে পারবো, সুশাসনের ভিত্তিগুলো কি কি সেগুলো জানবো, সুশাসন সম্পর্কে কারা কোন ধরনের সংজ্ঞা দিয়েছেন, কোন কোন সংজ্ঞাটা ইম্পর্টেন্ট, কোন কোন সংজ্ঞাটা আমাদের পড়তে হবে, এগুলো সম্পর্কে জানবো। সুশাসনের উপাদান ও বৈশিষ্ট্য কি কি সেটা জানতে পারবো। আমরা জানি সব কিছুর একটা বৈশিষ্ট্য এবং উপাদান রয়েছে, ঠিক একইভাবে আমরা এখানে আজকে সুশাসনের উপাদান ও বৈশিষ্ট্যগুলো কি কি সেটি জানতে পারবো। এরপর হচ্ছে সুশাসন প্রতিষ্ঠার সমস্যা সমূহ, অর্থাৎ সুশাসন যদি প্রতিষ্ঠা করতে হয় এখানে সমস্যা কি কি সেটা আমরা জানতে পারবো। সুশাসন প্রতিষ্ঠার সমস্যা সমাধানের উপায়গুলো জানতে পারবো। সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকদের দায়িত্ব ও কর্তব্য কি জানতে পারবো। সুশাসন প্রতিষ্ঠায় সরকারের করণীয় কি এগুলি জানতে পারবো। আগে আমার একটা জিনিস মাথায় রাখতে হবে, সু হচ্ছে কি, এই সু মানে কি গুড না, ভালো। আর শাসন অর্থাৎ গভর্নেন্স না, GOVERNANCE, গভর্নেন্স অর্থ হচ্ছে কি শাসন। সুশাসনটা মানে কি? সুশাসন মানে হচ্ছে সুন্দর শাসন, সুষ্ঠু শাসন, ভালো শাসন। এক কথায় যদি আমরা বলি, সুষ্ঠু শাসন প্রক্রিয়ায় হলো সুশাসন। সুষ্ঠু শাসন প্রক্রিয়ায় হলো কি সুশাসন। এবার আমরা যদি দেখি সুশাসন প্রতিষ্ঠা হওয়ার জন্য কি কি লাগে। সুশাসনের জন্য তিনটা জিনিস গুরুত্বপূর্ণ। প্রথম তিনটা জিনিস গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে স্বচ্ছতা, একটা হচ্ছে কি স্বচ্ছতা, একটা হচ্ছে স্বচ্ছতা। সুশাসনের জন্য গুরুত্বপূর্ণ তিনটা জিনিসের কথা বলছি, একটা হচ্ছে স্বচ্ছতা, আরেকটা হচ্ছে জবাবদিহিতা, তিন নাম্বার হচ্ছে বৈধতা। গুড। তাহলে সুশাসনের জন্য তিনটা জিনিস দরকার, এক নম্বর হচ্ছে স্বচ্ছতা, দুই নম্বর জবাবদিহিতা, তিন নম্বর হচ্ছে বৈধতা। এই তিনটা জিনিস থাকলেই তাকে আমরা সুশাসন বলতে পারি। তাহলে আমরা বলতে পারি যেই শাসন ব্যবস্থায় স্বচ্ছতা, জবাবদিহিতা এবং বৈধতা রয়েছে তাকে সুশাসন বলা যায়। যেই শাসন ব্যবস্থায় স্বচ্ছতা, বৈধতা এবং জবাবদিহিতা রয়েছে তাকে আমরা সুশাসন বলতে পারি। ওকে, নেক্সট স্লাইড দেখি। এবার আমরা সুশাসনের ধারণাটা একটু দেখে নেই। সুশাসন ধারণাটা তো একদিনে আমার আর আপনার মুখ থেকে আসেনি, এটা বিশ্ব ব্যাংক, ভালো ভালো ব্যক্তি, স্কলার্স ওনারাই দিয়েছেন সুশাসনের ধারণাটা। আমরা একটু যদি দেখি তাহলে দেখছি সুশাসন ধারণাটি বিশ্ব ব্যাংকের উদ্ভাবিত একটি ধারণা। আর এটা 1800 না, এটা হচ্ছে 1989 হবে, 1989 সালে। আবার বলছি, সুশাসন ধারণাটি বিশ্ব ব্যাংকের উদ্ভাবিত একটা ধারণা। 1989 সালে বিশ্ব ব্যাংকের এক সমীক্ষায় সর্বপ্রথম সুশাসন অর্থাৎ গুড গভর্নেন্স প্রত্যয়টি ব্যবহার করা হয়। আবার বলছি, সুশাসন প্রত্যয়টি তাহলে প্রথম কোথায় ব্যবহার করা হয়, কে ব্যবহার করেন? ওকে, সুশাসন ধারণাটি বিশ্ব ব্যাংক সর্বপ্রথম ব্যবহার করেন এবং 1989 সালে ব্যবহার করেন। একটি সমীক্ষা চালান এবং এই সমীক্ষাতে সুশাসনের অর্থাৎ গভর্নেন্সের সাথে শব্দটা, সুশাসন প্রত্যয়টি ব্যবহার করেন। তো সেখানে উল্লেখ ছিল এতে উন্নয়নশীল দেশের অনুন্নয়ন চিহ্নিত করা এবং বলা হয় যে সুশাসনের অভাবে এরূপ অনুন্নয়ন ঘটেছে। অর্থাৎ বিশ্বব্যাংক বলেছিল যেখানে শাসন ব্যবস্থায় সরকার অথবা প্রশাসকগণ দুর্নীতিতে জর্জরিত, জবাবদিহিতা করতে বাধ্য নয়, যাদের বৈধতা নেই, যাদের স্বচ্ছতা নেই, তারা বেশি দুর্নীতিগ্রস্ত এবং এই দুর্নীতির কারণে সেই সরকার, সেই দেশ, সেই রাষ্ট্র অনুন্নত হয়ে গেছে। এগুলা কোথায় কে বলেছিল? এগুলো বলেছিল বিশ্বব্যাংক। এগুলো কে বলেছে? এগুলো বলেছে বিশ্বব্যাংক। ওকে, এরপর আসছি, সমাজ ও রাষ্ট্র ব্যবস্থায় শাসন প্রবর্তনের মূল লক্ষ্য ছিল জননিরাপত্তা নিশ্চিত করা। সমাজ ও রাষ্ট্র ব্যবস্থায় শাসন প্রবর্তনের মূল লক্ষ্য ছিল জননিরাপত্তা নিশ্চিত করা। মনসিংহতায় লক্ষ্য করা যায় রাজা প্রজাদের নিকট থেকে উৎপন্ন ফসলের 6 ভাগের 1 ভাগ রাজস্ব আদায় করত। কোন সভ্যতায়? মনসিংহ সভ্যতায় লক্ষ্য করা যায় যে সেখানে প্রজারা যে 6 ভাগ ফসল উৎপাদন করতেন,
6 ভাগের 1 ভাগকে রাজস্ব হিসেবে আদায় করা হতো, রাজস্ব হিসেবে দিয়ে দেওয়া হতো। প্লেটো, এরিস্টটল, ইবনে খালদুন প্রমুখ দার্শনিক ও রাষ্ট্রবিজ্ঞানগণ বিশ্বাস করতেন যে উত্তম জীবন গড়ে তোলার জন্যই রাষ্ট্রের অস্তিত্ব। এই জন্য দেখেন, উত্তম জীবন যদি গড়ে তুলতে হয়, উত্তম শাসন যদি গড়ে তুলতে হয়, তাহলে এখানে জবাবদিহিতা লাগবে, স্বচ্ছতা লাগবে এবং বৈধতা লাগবে। ওকে, এরপরে যদি আমরা যাই, বর্তমানে জনকল্যাণই রাষ্ট্রের মুখ্য উদ্দেশ্য বলে বিবেচিত হয়। অর্থাৎ বর্তমান আধুনিক সমাজে আমরা যে সমাজে বসবাস করছি, যে রাষ্ট্রে বসবাস করছি, এটা হচ্ছে আধুনিক সমাজ এবং আধুনিক রাষ্ট্র। বর্তমানে জনকল্যাণই রাষ্ট্রের মুখ্য উদ্দেশ্য বলে বিবেচিত হয়। 1994 সালে বিশ্বব্যাংক একটি সংজ্ঞা প্রদান করেন। আমরা এখন চলে এসেছি পৌরনীতি ও সুশাসনের সংজ্ঞাগুলোতে। 1994 সালে বিশ্বব্যাংক একটি সংজ্ঞা প্রদান করেন। সেই সংজ্ঞায় বলা হয়েছিল, সার্বিক উন্নয়নের লক্ষ্যে একটি দেশের সামাজিক এবং অর্থনৈতিক সম্পদের ব্যবস্থাপনার জন্য ক্ষমতা প্রয়োগের পদ্ধতি হলো গভর্নেন্স। এটা হচ্ছে গভর্নেন্সটা। দেখেন, 1994 সালে বিশ্বব্যাংক প্রদত্ত সংজ্ঞায় বলা হয়েছে, সার্বিক উন্নয়নের লক্ষ্যে একটি দেশের সামাজিক এবং অর্থনৈতিক সম্পদের ব্যবস্থাপনার জন্য ক্ষমতা প্রয়োগের পদ্ধতি হলো গভর্নেন্স। অধ্যাপক মাহবুবুর রহমান একটি সুন্দর সংজ্ঞা দিয়েছেন শাসন সম্পর্কে। তিনি বলেছেন, শাসন হলো এমন একটি ধারণা যেখানে কর্তৃপক্ষ উন্নয়নকে ত্বরান্বিত করার জন্য সুসংগঠিত ব্যবস্থা প্রয়োগ করেন। অধ্যাপক মাহবুবুর রহমান বলেছেন, শাসন হলো এমন একটি ধারণা যেখানে কর্তৃপক্ষ উন্নয়নকে ত্বরান্বিত করার জন্য সুসংগঠিত ব্যবস্থাপনা প্রয়োগ করে। Governance is such a concept. Governance is such a concept where authorities exercise for the organizational management to sustain development. Okay, সবচেয়ে গুরুত্বপূর্ণ সংজ্ঞা হচ্ছে ডি কফম্যানেরটা। ডি কফম্যানেরটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ডি কফম্যান এবং অন্যান্যরা মনে করেন, যেই প্রক্রিয়ায় শাসকবর্গ নির্বাচিত হন, জবাবদিহি করেন, নিরীক্ষিত ও পরিবর্তিত হন, সম্পদের ব্যবস্থাপনার সরকারি দক্ষতা এবং নীতি প্রণয়ন ও বাস্তবায়ন নির্ধারিত হয় এবং রাষ্ট্রীয় বিষয়াদিতে জনগণের অংশগ্রহণের মাত্রা বিবেচিত হয়, তাকেই গভর্নেন্স বলে। এটাকে বলেছেন, এটা বলেছেন ডি কফম্যান। ডি কফম্যান বলেছেন, যেই প্রক্রিয়ায় শাসকবর্গ নির্বাচিত হন, জবাবদিহি করেন, নিরীক্ষিত ও পরিবর্তিত হন, সম্পদের ব্যবস্থাপনার সরকারি দক্ষতা এবং নীতি প্রণয়ন ও বাস্তবায়নে নির্ধারিত হয় এবং রাষ্ট্রীয় বিষয়াদিতে জনগণের অংশগ্রহণের মাত্রা বিবেচিত হয়, তাকেই গভর্নেন্স বলে। এটাকে বলেছেন ডি কফম্যান এবং অন্যান্যরা। এবার আমরা চলে এসেছি মূল পয়েন্টে। ওকে, সুশাসনটা আসলে কি? তাহলে আমরা দেখেছি, সুশাসন হচ্ছে সুষ্ঠু শাসন প্রক্রিয়া। সুশাসন হচ্ছে কি? সুষ্ঠু সুষ্ঠু শাসন প্রক্রিয়া। সুশাসন মানে কি? আমরা পড়েছি সুষ্ঠু শাসন প্রক্রিয়া। ওকে, এবার সুষ্ঠু শাসন প্রক্রিয়ার মধ্যে আমরা দেখেছি কিছু গুরুত্বপূর্ণ স্তম্ভ থাকবে, অর্থাৎ যেগুলো ছাড়া সুশাসন বলা সম্ভব নয়। যেগুলো ছাড়া সুশাসন সম্ভব নয় তার মধ্যে আমরা দেখেছি প্রথম হচ্ছে কি? প্রথম হচ্ছে দায়িত্বশীলতা। কি? দায়িত্বশীলতা, রেসপন্সিবিলিটিস। কার দায়িত্বশীলতা? জনগণের দায়িত্বশীলতা নাকি প্রশাসকের দায়িত্বশীলতা? কার দায়িত্বশীলতা? এখানে প্রশাসক দায়িত্বশীল থাকবেন। প্রশাসক দায়িত্বশীল থাকবেন, অর্থাৎ তার উপর অর্পিত কর্তব্য এবং দায়িত্ব তিনি ঠিক সময়ে পালন করবেন। এরপর হচ্ছে ট্রান্সপারেন্সি, স্বচ্ছতা। এরপর হচ্ছে কি? ট্রান্সপারেন্সি বা স্বচ্ছতা। অর্থাৎ আপনি একটা কাজ করছেন অথবা আপনার প্রশাসন একটা কাজ করছে, কোথায় কয় টাকা খরচ হয়েছে, সেখানে জনবল কারা ছিল, অথবা বলতে হবে এখানে একটা নিয়োগ প্রক্রিয়ায় কতজনকে নিয়োগ দেওয়া হচ্ছে, কি উপায়ে নিয়োগ দেওয়া হচ্ছে, সব কিছু প্রকাশ করে তারপর করতে হবে। অর্থাৎ প্রশাসককে সবসময় ক্লিয়ার থাকতে হবে, নিট অ্যান্ড ক্লিয়ার থাকতে হবে। দ্যাট মিনস তাকে সবসময় ট্রান্সপারেন্সি বজায় রাখতে হবে, অর্থাৎ স্বচ্ছতা বজায় রাখতে হবে। এরপর হচ্ছে কি? আইনি কাঠামো। সবকিছুতে আইন একটি গুরুত্বপূর্ণ বিষয়। যদি সুশাসন প্রতিষ্ঠা করতে হয় তাহলে এখানে আইনের কাঠামো সুন্দর এবং সুনিপুণভাবে থাকতে হবে
এবং সবার জন্য সমান সুযোগ সুবিধা থাকতে হবে। কি বলেছি? আমরা বলছি লিগ্যাল স্ট্রাকচার, আইনি কাঠামো, আইনি কাঠামো ঠিক থাকতে হবে। যদি সুশাসন প্রতিষ্ঠা করতে চায় তাহলে আমাদের সেখানে আইনি কাঠামো ঠিক থাকতে হবে। এরপর হচ্ছে ভেরি মাচ ইম্পর্টেন্ট, অংশগ্রহণ। আমরা দেখতে পাচ্ছি একজন প্রশাসক দায়িত্বশীল নয়, স্বচ্ছতা নেই, আইনের কাঠামো ঠিকঠাক মতো পালন করে না, তাহলে সেখানে কি জনগণের অংশগ্রহণ থাকবে? না, থাকবে না। সেই জন্য যদি দায়িত্বশীল হয়, স্বচ্ছতা থাকে, যদি প্রশাসকের দায়িত্বশীলতা থাকে, স্বচ্ছতা থাকে এবং আইনি কাঠামো যদি ঠিকঠাক মতো থাকে, তাহলে আমরা কি করব? আমরা অংশগ্রহণ করব। আর যখন একটা শাসন ব্যবস্থায় জনগণের অংশগ্রহণ থাকবে, আইনি কাঠামো থাকবে, স্বচ্ছতা থাকবে এবং দায়িত্বশীলতা থাকবে, তখন সুশাসন প্রতিষ্ঠা হবে। সুশাসন মানে কি বলেছি আমরা? সুশাসন মানে হলো সুষ্ঠু শাসন প্রক্রিয়া। এই যে এতক্ষণ আমরা 4টি স্তম্ভ নিয়ে কথা বলেছি, 1, 2, 3, 4, এই 4টি স্তম্ভই হলো সুশাসনের ভিত্তি। এই 4টি স্তম্ভই হলো কি? সুশাসনের ভিত্তি। ক্লিয়ার? আই হোপ ক্লিয়ার।